ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা। ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠালেন ডক্টর ইউনূস। ৩ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান, মার্কিন পণ্য রফতানি বাড়াতে কাজ করার ঘোষণা। বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, ৯০০ কোটি টাকার তহবিল গঠন, ৫০ দেশের ৫৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণ। চট্টগ্রামে লোক নিতে আগ্রহী কোরিয়ানরা। ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ তৈরির প্রস্তুতি ইসির। শিগগিরই রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে সংলাপ, কঠোর শাস্তির বিধান রেখে পরিবর্তন আসছে আচরণবিধিতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজপথে হাজার হাজার মানুষ। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনিদের ডাকা বিশ্বব্যাপী অবরোধের সমর্থনে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে বাংলাদেশ। ইউনিসেফ কোথায়, ওআইসি কোথায়? সকল তার ঐক্যবদ্ধ হওয়া উচিত। দীপ্ত স্লোগানে ঢাকা রাজপথ থেকে ফিলিস্তিনের লড়াকু জনতার প্রতি সংহতি। মজলুমের পক্ষে মিছিল, স্লোগান আর বিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্পষ্ট বার্তা, মজলুমের পক্ষে বাংলাদেশ। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দূতাবাস এলাকায় অবস্থান নেন সেনা সদস্যরা। মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। নজিরবিহীন বর্বরোচিত হামলায় ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তার প্রতিবাদ জানান তারা। মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত, সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একই সাথে আরো জোরালো ভূমিকা পালন করা উচিত। ইউনিসেফ কোথায়, ওআইসি কোথায়? যেখানে সারা মুসলিম বিশ্বের একটা সংস্থা হচ্ছে ওআইসি, তারা কেন আজকে চুপ? সবার একসাথে সাহায্য করা উচিত, এগিয়ে আসা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা আদার্স যে দেশগুলো আছে, কারো কোনো মাথা ব্যথা নাই, যেটা দেখা যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন রাজপথে। অংশ নেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। ইসরায়েলকে আমরা বয়কট করছি, যেহেতু বয়কট করে দেব ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনের পক্ষে সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। জঘন্য হত্যা চলতেছে, তাদের বিরুদ্ধে প্রতিটা বিশ্ব গর্জে উঠুক, ফিলিস্তিনিদের পাশে থাকুক। আমাদেরকে এটা থামতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যেতে হবে এবং ফ্রি প্যালেস্টাইন করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ফিলিস্তিনি নারী, শিশু সহ সবার চিকিৎসা নিশ্চিতের আহ্বান তাদের। ইসরায়েল এবং আমেরিকা আজকে এই গণহত্যার জন্য, গণহত্যা করার জন্য তাদের আর্মিকে তারা ডিপ্লয় করেছে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একমাত্র দাবি ফিলিস্তিনবাসীর মুক্তি। ফিলিস্তিনবাসীর মুক্তি ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। আপনাদের কাজ নাকি বিশ্ব শান্তি রক্ষা করা, অথচ আপনারা জাতিসংঘ চোখ থাকতেও অন্ধ। সমগ্র বিশ্বে যে অশান্তি সৃষ্টি হচ্ছে তার পিছনে একমাত্র আপনারা দায়ী। বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন উলামা মাশায়েখরা। মিরপুর 10 নম্বরে মিছিল করে ইসলামী আন্দোলন। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করেছেন হাজার হাজার মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। তাতে শোভা পায় বর্বর ইসরায়েলি পাজ্জাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ জায়োনিস্ট বিরোধী নানা স্লোগান।
গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। সোমবার প্রতিটি জনপদে রাস্তায় নেমে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলতে চাই, উনাকে জাতিসংঘে জবাব দিতেই হবে। আমরা চাই গাজার মানুষ মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক। অত্যাচারের উপর আমরা সবাই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। রাফার মতন জায়গাকে কবরস্থান মানে ইহুদি, আমি এর ওদের বিপক্ষে নিয়ে আমি আওয়াজ তুলতে এসেছি। গণহারে শিশু নির্যাতন সহ মানুষের দুলিশাত করে দেয়। তারপরে তার যে গাজা উপত্যকা যেটা মসজিদুল আকসা সহ আমরা তীব্র নিন্দা জানাই। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজন ছিল মানববন্ধনেরও। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। তেল আবিবের নির্মমতার বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী কণ্ঠস্বর। অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। If we stay silent, then nothing will change. You cannot expect the war to stop by just staying at your home. One person cannot do anything. If we stand like one person, all of us together, we should stand the stand of one person, then inshallah it will be end very soon. জাতিসংঘ তোমরা কি করো? বিশ্ব নেতারা তোমরা কি করো? মুসলমান রাষ্ট্রের নেতারা তোমরা কি করছো? আমরা জবাব চাই। এটাকে তারা যুদ্ধ বলতেছে, কিন্তু এটা একদম পরিকল্পিতভাবে হত্যা এবং দেশ দখলের একটা পায়তারা। ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করেন ছাত্র জনতা। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। নেসক্যাফের কিছু ছিল, ক্যাফে ছিল, এই টাইপের যেগুলো আছে আমরা এগুলো আজকে থেকে অফ করে দিব এবং ক্যাম্পাসে আর কখনো যেন এগুলো না আসতে পারে। নামটি পরিবর্তন করতে হবে এবং দেশি পণ্য তাদের বিক্রি করতে হবে। গাজায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা সহ ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের দাবি জানানো হয়। শামিমা শাম্মী, সময় সংবাদ। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে স্ট্রাইক ফর গাজা কর্মসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন আদনান তুর্য, বায়তুল মোকাররমে আছেন আলামিন তুষার, গাজীপুরে মেহেদি হাসান এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি শুরুতে যাচ্ছি তুর্যের কাছে। তুর্য, গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক যে বর্বরতা হয়েছে এবং যে গণহত্যা চালানো করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে বাংলাদেশ। সকাল থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আন্দোলন করেছে, ঠিক তেমনই বিকেল থেকে শুরু হয়েছে শাহবাগে বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ। দর্শক, এই মুহূর্তে আমি আছি জাদুঘরের সামনে। ঢাকা সলিডারিটি উইথ গাজা ব্যানারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা আমেরিকার দূতাবাসের উদ্দেশ্যে প্রতীকী যাত্রা করছে। তার ঠিক পাশেই জাতীয় নাগরিক পার্টি একটু আগে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। সেখানে তাদের মুখপাত্র সামান্তা শারমিন এবং সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য দিয়েছেন। তারা বিভিন্ন সময় এই দাবিটা করছেন, যতদিন না পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীনতা পাচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের বন্ধুত্ব থাকবে না। বিগত সরকারের আমলে যখন বিভিন্ন অস্ত্র চুক্তি, গোপনে অস্ত্র চুক্তি করেছিল, তার শক্ত প্রতিবাদ জানিয়ে তারা আন্তর্জাতিক মহলের কাছে এবং বাংলাদেশের কাছে এক ধরনের আহ্বান জানাচ্ছেন যে ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক যাতে না হয় এবং ইসরায়েল বেঞ্জামিন যাতে মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক আদালতে এনার বিরুদ্ধে মামলা করা হয় এবং এই জন্য যাতে বাংলাদেশ সরকারের একটা সরব উপস্থাপনা বা সরব এক ধরনের প্রতিবাদ পাওয়া যায়, এই ধরনের আহ্বান তারা করছিলেন। এছাড়াও একটু আগে এদের সাথে জোনায়েদ সাকি মাত্র বক্তব্য দিলেন। তিনি বলছিলেন যে দর্শক, এই মুহূর্তে এক ধরনের মিছিল দূতাবাসে, আমেরিকান দূতাবাসের সামনে যাচ্ছে। নাগরিক জি, এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে আছে। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে আছেন আলামিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ধরনের অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা সকলেই আসলে এই যে ফিলিস্তিনে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার বিচারের দাবিতে আসলে তারা নানা ধরনের কর্মসূচি পালন করছে। কেউ বিক্ষোভ সমাবেশ, কেউ বিক্ষোভ মিছিল। কিছুক্ষণ পরেই কিন্তু বায়তুল মোকাররমের এই উত্তর গেট থেকে আমরা যেমনটা জানি যে বায়তুল মোকাররমের এই উত্তর গেট থেকেই কিন্তু কিছুক্ষণ এই যে আসরের নামাজ হচ্ছে, এই আসরের নামাজ শেষ হলেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের ডাকা যেই বিক্ষোভ
সমাবেশ এবং বিক্ষোভ মিছিল যেটা রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। দর্শক নিশ্চয়ই আপনারা জানতে পারছেন যে এরই মধ্যে কিন্তু আসরের নামাজটি শেষ হলো এবং যারা আসলে এখানকার আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তাদের জায়গা থেকে সবাই কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিলের যে বিক্ষোভ সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে। আমরা সবার হাতে যেমন যারা কর্মকর্তা যারা আসলে এখানে শুভানুধ্যায়ী যারা রয়েছেন যারা আসলে এই আন্দোলনের সঙ্গে রয়েছেন তাদের সবার হাতে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। সেখানে আসলে বারবার বলা হচ্ছে ফিলিস্তিনকে মুক্ত করা, দখলদার মুক্ত করা এবং ইসরায়েল নিপাত যাওয়ার এই ধরনের নানান কিছু নিয়ে আসলে তাদেরকে বারংবার করে কিন্তু বলা হচ্ছে। এর বাইরেও আমরা দেখেছি যে সকলের হাতে যেমন আমাদের বাংলাদেশের পতাকা রয়েছে ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাও কিন্তু রাখা হয়েছে। আমরা সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এবং প্রত্যেকেই কিন্তু স্লোগানে বারবার বলছেন যে এর জন্য যে ইসরায়েলি যে সহিংসতা সেটা আসলে বন্ধ করার জন্য বিভিন্ন যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে, সেটা সরকারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে সেই জায়গায় আসলে বারবার করে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। এর বাইরেও আসলে আমরা সাধারণ মানুষজনদেরকেও কিন্তু এই ধরনের যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেই আয়োজনগুলো করা হচ্ছে সেই আয়োজনের মধ্যে সাধারণ মানুষজনদেরকেও কিন্তু আমরা দেখছি আসলে এই যে সেই ইস্যুতে আসলে তাদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বায়তুল মোকাররম থেকে আমার কাছে এখানকার বিক্ষোভ কর্মসূচির সবশেষ। আমরা চলে যাব গাজীপুরে, আমার সহকর্মী আছেন সেখানে মেহেদী হাসান জানাবেন সেখানকার খবর। গাজীপুরে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং যে কর্মসূচি গ্লোবাল যে কর্মসূচি তারই অংশ হিসেবে আমরা দেখেছি আজ সকাল থেকেই আসলে বিভিন্ন স্তরের নেতাকর্মী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনও কিন্তু একত্রিত হয়ে কিন্তু তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের যে মূল দাবি সেটি হচ্ছে কিন্তু যে গাজায় যে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, অর্থাৎ গত কয়েক বছর যাবৎ যে তাণ্ডব চালাচ্ছে তারই প্রতিবাদে তারা এই কর্মসূচির আজকে ডাক দিয়েছেন এবং গ্লোবাল স্ট্রাইক বলতে তারা আসলে যেমনটি বলছেন যে আজকের সারাদিনের যেই আসলে অফিস আদালত এবং বিশেষ করে শিক্ষার্থীরা যারা ছিলেন তারা বলছেন স্কুল স্থগিত করে তারা কিন্তু কোনো কর্মসূচি স্থগিত করেই কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছেন। এবং একটু জানিয়ে রাখি আজ সকাল থেকে যে কর্মসূচিগুলো হয়েছে এবং আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল এবং তারা এই প্রতিবাদ জানানোর জন্যই আজকে এখানে জড়ো হচ্ছেন। নামাজ অনুষ্ঠিত হচ্ছে মসজিদে, নামাজের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে এখান থেকে বড় পরিসরে একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই দিক দিয়ে যাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। গাজীপুরের শিববাড়িতে রয়েছে এবং শিববাড়ি থেকে এই মিছিলটি নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে এই যে গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি এই ধরনের গণহত্যার বিরুদ্ধে যেহেতু মুসলমান যারা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা আসলে বলছেন যে এই গণহত্যার প্রতিবাদে বিশ্বের সকল মুসলিম একত্রিত হয়ে কিন্তু তারা এই প্রতিবাদে অংশ নেওয়ার দাবি জানিয়েছে এবং তারা যেটি বলছেন যে ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যা রুখে দিতে সবাইকে এক হয়ে ভূমিকা রাখার জন্য দাবি জানিয়েছেন। বিশেষ করে আরব দেশগুলোর ভূমিকা নিয়েও তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং এই মুহূর্তে শিববাড়ি যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি মুসল্লিরা যারা রয়েছেন মসজিদ থেকে নামাজ শেষ করে এই মুহূর্তে তারা দেখেছি হাতে পতাকা এবং ব্যানার ফেস্টুন নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এইখান থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা একটি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আজকের এই যে ফিলিস্তিনের পক্ষে তাদের এই বার্তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাইছেন। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানতে চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল। ফিলিস্তিনের যে নিরীহ মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, যে বোমা হামলা হচ্ছে, যে হত্যাকাণ্ড সারা বিশ্বকে লাড়িয়ে দিয়েছে, তা সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে কিন্তু সেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এখন সারা দেশব্যাপী বা পুরো বিশ্ব যেমন ফুঁসে উঠেছে ঠিক তেমনি কিন্তু ফেনীতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে ফুঁসে উঠেছে এবং আজ এখানকার বাংলাদেশ জামাত ইসলামের ফেনী জেলা শাখা সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন, সাধারণ মানুষ কিন্তু এখানে
এখানে কিন্তু আসতে শুরু করেছে। সব মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আসর নামাজের পরপরই কিন্তু জামাত বিভিন্ন মসজিদ থেকে, বিশেষ করে ফেনী বড় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কিন্তু এখানে বিশাল একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই ঘটনার নিন্দা জানাতে বা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে। তারা যেটা বলছেন যে নিরীহ মানুষের উপরে যে এই অত্যাচার হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এখানে যে মুসলিম বিশ্ব তথা সারা বিশ্ব যারা মানবতার সবক দেয় তারা কেন নীরব, তারা কেন এসব নিরীহ মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে না, কেন এই হত্যাকাণ্ড বন্ধে উদ্যোগ নিচ্ছে না। এর সাথে জাতিসংঘ নীরবতা, সেই সাথে ওআইসির যে নীরবতা, সেই বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এবং সেই মানবিক যে বিপর্যয় ঘটছে গাজায়, যে শিশু, নারী এবং যে নিরস্ত্র মানুষকে একের পর এক হত্যা করছে এবং সেই ঘটনা পুরো বিশ্ব কিন্তু নির্লিপ্তভাবে দেখছে, যা খুব নিন্দনীয় এবং মানবতার যে মানবিকতা সেই প্রশ্ন কিন্তু এখন দেখা দিচ্ছে যে যারা সবক দেয় মানবতার যে বিভিন্ন ধরনের যে মানবিক লঙ্ঘনের যে বিভিন্ন দেশে বিভিন্ন আগ্রাসন চালায় যে অজুহাতে, সেখানে সুস্পষ্টভাবে ইসরায়েলের যে আগ্রাসনের যে বিরুদ্ধে কেন তারা দাঁড়াচ্ছে না সেই নিয়ে কিন্তু বড় বড় প্রশ্ন জাগছে। মুসলিম বিশ্ব ফুঁসে উঠেছে। শুধু মুসলিম বিশ্ব না, আমরা যতদূর দেখেছি আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে সর্ব ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং তারা ইসরায়েলের এই যে হত্যাকাণ্ড এবং ইসরায়েলের যে বর্বরতা তার একটি নিন্দা জানিয়ে এবং এই হত্যাকাণ্ড বন্ধে তারা আবেদন জানাচ্ছেন এবং কার্যকর ভূমিকা নেবে যে বিশ্ব নেতারা এবং কার্যকরী পদক্ষেপ নেবে যে মোড়লরা, সেই দাবিটি কিন্তু তারা জানিয়ে আসছেন এবং এ ধরনের যে বিক্ষোভ সেটি কিন্তু বারবার যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবেই ফুটে উঠছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ, বাইতুল মোকাররম, ফেনী এবং গাজীপুরে। ইসরায়েলি পণ্য হিসেবে বিবেচিত একটি কোমল পানীয় ফেলে দিয়ে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানালো ঢাকা মহানগর উত্তর বিএনপি। এদিকে 11 এপ্রিল ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কর্মসূচি থাকায় একদিন পিছিয়ে শনিবার স্বাধীনতা কনসার্ট হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল দেশ। ইসরায়েলি পণ্য হিসেবে পরিচিত একটি কমল পানীয় ফেলে দিয়ে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানালো ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার রাজধানীর উত্তরায় 13 নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আমরা এই পৃথিবীতে এই ধরনের কোনো হত্যাযজ্ঞ, মুসলমানদের উপরে যে হত্যাযজ্ঞ হয়েছে সেটা কখনো আর দেখতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য সবার আগে বাংলাদেশ কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করার ঘোষণা দিয়েছেন আয়োজক কমিটি। সোমবার কনসার্টের অনুমতি ও সার্বিক নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিলে সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল অব্যাহত সামরিক আগ্রাসনের মাধ্যমে নারী, শিশু সহ ফিলিস্তিনিদের হত্যা করছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা তৈরি হওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া দ্বিরাষ্ট্র সমাধানে পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
3 মাসের জন্য মার্কিন শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণমাধ্যম কর্মীদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ট্রাম্পকে দেয়া চিঠিতে 3 মাস শুল্ক স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার মার্কিন পণ্য রফতানি বাড়াতে কাজ করবে। চিঠিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে বলে উল্লেখ করা হয়েছে বলে জানান প্রেস সচিব। চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এই লেটারের মূল যে বিষয়টা, আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আকস্মিক শুল্কারোপে বাংলাদেশের প্রক্রিয়াধীন যুক্তরাষ্ট্রের $2 বিলিয়ন তৈরি পোশাকের ক্রয়াদেশ নিয়ে বিপাকে পড়তে পারেন রফতানিকারকরা, এমন শঙ্কার কথা জানিয়েছেন পোশাক শিল্প নেতারা। আর বিশ্ব বাণিজ্য সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ট্রাম্পের নতুন শুল্ক কাঠামোর প্রভাব ও সংকট থেকে উত্তরণে বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICC। বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর থেকেই এর চুলচেরা বিশ্লেষণ ও প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে সরব বিশ্বের 170টির বেশি দেশ। যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক কাঠামো আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এরই মধ্যে এই অভিযোগ বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানিয়েছে চীন। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ICC তার প্রধান কার্যালয় প্যারিসে এক বিবৃতিতে এই উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার একটি বড় ধাক্কা বলে উল্লেখ করেছে। এরই জেরে সোমবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ICC। বলা হয়, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ার তুলনায় শুল্কচাপ কম হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এর প্রভাব মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন ও চিঠি চালাচালির পাশাপাশি মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পরামর্শ দেয় সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এ সময় পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান তাদের শঙ্কার কথা। এই মুহূর্তে বাংলাদেশে $2 বিলিয়ন মূল্যের তৈরি পোশাকের মার্কিন ক্রয়াদেশ নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের কারণে এই ক্রয়াদেশের বিপরীতে $75 থেকে $80 কোটি শুল্ক বেশি দিতে হবে। প্রশ্ন তুলেন, এই বাড়তি শুল্ক দিবে কে? +- $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। সো এই $2 বিলিয়ন হচ্ছে আমার দৃষ্টিতে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। বায়াররা চেষ্টা করবে সর্বোচ্চটা পাস অন করার জন্য। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমালে বাংলাদেশি সুবিধা পাবে বলেও মনে করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ICC। 350-400 মিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 50 দেশের 550 উদ্যোক্তার অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ নেটওয়ার্কিং এর মাধ্যমে শুরু হয় সম্মেলন। গভর্নর বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য। নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 900 কোটি টাকার তহবিল দেবে সরকার। দেয়া হয় বিনিয়োগের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার প্রতিশ্রুতিও। দারিদ্র্য বিমোচন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন কর্মসংস্থান, আর এজন্য দরকার দেশি বিদেশি বিনিয়োগ। যদিও গেল কয়েক বছর ধরে বাংলাদেশে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় স্থবির, 23 থেকে 24% আশেপাশে ঘোরাফেরা করছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ঢাকায় 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে, যেখানে 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। সোমবার সকালে প্রথম দিনের শুরুর অধিবেশনে স্টার্টআপ নিয়ে আয়োজিত সেমিনারে গভর্নর উদ্যোক্তাদের জন্য নতুন তহবিলের সুখবর দেন। Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from that. এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। The duty of government is genuinely to remove the hurdles for startup community
so that they can excel, and we'll just be a partner to that excel journey. বিনিয়োগের জন্য তহবিল যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। We are working very hard to make it, to confirm it that the future government also will not be able to shut internet. এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে কাজ শেষে মে মাসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে। Has already taken a good focus. শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বন্দর নগরীতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন কোরিয়ান বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে এই আগ্রহের কথা জানান তারা। সন্তোষ জানান কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা নিয়েও। আর আয়োজকরা বলছেন বিনিয়োগ আকর্ষণ করাই এই সম্মেলনের উদ্দেশ্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কেবল ঢাকাতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন 45 সদস্যের কোরিয়ান প্রতিনিধি দল। সুতা, তৈরি পোশাক সহ বিভিন্ন ধরনের কারখানা ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন উৎপাদন ব্যবস্থা। দুটি অর্থনৈতিক অঞ্চলের কর্মপরিবেশ নিয়ে সন্তোষ জানান কোরীয়রা। ভবিষ্যতে বিনিয়োগ করা নিয়েও ইতিবাচক মনোভাব জানান তারা। আমরা দেখেছি তারা সুন্দর একটি পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আমি মনে করি ভবিষ্যতে বিনিয়োগ করার মতো বাংলাদেশ উপযোগী হবে। যদি আপনারা সমর্থন করেন তাহলে আমরা এদেশে আমাদের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে পারবো। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এটা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ টানতেই সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বৈশ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে বাংলাদেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হয়েছে। অনেক প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন ডেলিগেটরা বাংলাদেশে আসছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছে সরাসরি যে আপনাদের ফ্যাক্টরিগুলো আপনারা বাংলাদেশে রিলোকেট করেন, এখানে আপনারা আপনাদের ম্যানুফ্যাকচার করেন, করে এখান থেকে এই অঞ্চলে আপনার বিভিন্ন দেশ সহ অন্যান্য দেশেও আপনারা এখান থেকেই আপনার পণ্য রপ্তানি করেন। কারণ বাংলাদেশের পণ্য যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন খরচ অন্য দেশের তুলনায় কম। মঙ্গলবার নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নানা পদক্ষেপে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। 50টি দেশের বিনিয়োগকারীদের সমন্বয়ে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে, সেটির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এই বিনিয়োগ সম্মেলন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতে উঠল বাংলাদেশের পতাকা। প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা 1 জয় করলেন বাবর আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। সাজা বহাল রয়েছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানেরও। সর্বশেষ এই মামলা থেকে খালাস পেয়েই মামলা মুক্ত হবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন জিয়া পরিবারের আইনজীবী ও দলের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তবে কি এ মামলা শেষ হলেই দেশে ফিরবেন তিনি? এমন প্রশ্নে এই আইনজীবী জানালেন, তারেক রহমানের ফেরার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। পতিত সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কখনো রাষ্ট্রদ্রোহ, কখনো মানহানি, আবার কখনো দুর্নীতির মামলায় জর্জরিত করা হয় জিয়া পরিবারকে। তবে 5 আগস্টের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আগ্রহ হয়ে দেখা দেয় কবে নাগাদ মামলামুক্ত হবেন তারেক রহমান, কবেই বা দেশে ফিরবেন তিনি। মামলা নিয়েও এক এক সময় এক এক তথ্য দিতে দেখা যায় আইনজীবীদের। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানালেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের শুধু একটি মামলা শুনানির অপেক্ষায়। এটি শেষ হলেই মামলামুক্ত হবেন তিনি। এখন একটা মামলা জনাব তারেক রহমান সাহেবের পেন্ডিং আছে, সেটা হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত একটা মামলা। তড়িঘড়ি করে রায় দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে রাতে
সেই মামলার বিচার কার্য পরিচালনা করা হয়েছিল। জিয়া পরিবারের এই আইনজীবী বললেন, এরই মধ্যে মামলা মুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে একটি মামলায় সাজা রয়েছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের। ডক্টর জুবাইদা রহমান ম্যাডামও এই মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত আদালত দিয়েছেন। সেই মামলাটা এখন পর্যন্ত পেন্ডিং আছে, তো আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করেই মামলা নিষ্পত্তি করা হবে। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতি। তবে কি এক মামলা শেষ হলেই দেশে ফিরবেন তিনি? এমন প্রশ্নে এই আইনজীবী জানালেন, তারেক রহমানের ফেরার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক। বিকেলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,83,82,687 টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে 11টি ব্যাংক হিসাবে ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,73,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে 13,68,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে রোডম্যাপ চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। এজন্য শিগগিরই রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী সহ অংশীজনের সঙ্গে আলাপ করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ডিসেম্বর ধরে এগোলে নির্বাচন কমিশনের হাতে আছে 8 মাস। এই সময়ের মধ্যে ভোট সংশ্লিষ্ট সব কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাধিকার হিসেবেই আমরা এটা যথাসম্ভব শীঘ্রই এটা করব, কর্মপরিকল্পনা করব, যেটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন রোডম্যাপ। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে শিগগিরই অংশীজনদের সঙ্গে আলাপে বসতে যাচ্ছে কমিশন। বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছেন, সুদীর্ঘজন, রাজনৈতিক দল, সাংবাদিক, আপনারা কবে কি কাঠামোতে কতজনাকে কিভাবে ডাকা হবে, এই বিষয়গুলো এখন সময়ের ব্যাপার। ভালো কিছু করতে গেলে তো অনেকের মতামত নেওয়াটাই উচিত, এবং আমরা একটা ভালো কিছু করতে চাচ্ছি এবং ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আরপিওতে প্রক্সি পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী ছাড়াও ভাই বোনের সন্তানরা প্রবাসী ভোটারদের পক্ষে প্রক্সি ভোট দিতে পারবেন। এ পদ্ধতিতে সর্বোচ্চ 3টা ভোট দিতে পারবেন একজন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। কঠোর শাস্তির বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ রাখার বিধান সংযুক্ত করা হচ্ছে। সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বর্তমান সীমানা নিয়েই নির্বাচন হবে। ধরাবাঁধা নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হরহামেশা নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। ক্ষমতাশীল প্রার্থী হলে তো কথাই নেই, বারবার জরিমানা দিয়েও ঘটান আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।
সোমবার সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দল ও প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনের আচরণবিধিতে আনা হচ্ছে পরিবর্তন। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে ভোট হবে বর্তমান সীমানা অনুযায়ী। এখনো আমরা অনুমোদন পাইনি, অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিবন্ধন পেতে এ পর্যন্ত বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নামে একটি দল আবেদন করেছে। বাড়ানোর প্রয়োজন আছে কিনা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। অবশেষে কোচ ফুটবলার দ্বন্দ্ব নিরসন করতে পারল বাফুফে। পিটার বাটলারের অধীনে কাল থেকে অনুশীলনে ফিরছেন বিদ্রোহী নারী খেলোয়াড়রা। দেশের চিকিৎসায় একমাত্র ভরসা হাতে গোনা কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তবে গুরুতর অনেক রোগেরই চিকিৎসা হয় না ঢাকার বাইরে। তাই অনেকটা বাধ্য হয়ে সারা দেশ থেকেই রাজধানীতে ছুটে আসেন সেবা প্রত্যাশীরা। এতে ভোগান্তি যেমন বাড়ে তেমনি বাড়ে ব্যয়ও। বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশের স্বাস্থ্যসেবা নিয়ে রৌনক নিয়ন্তার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। যতবার ওটি পরে অতবার টলি দেওয়ার নেই, যেন অতবার 200 টাকা দেওয়া লাগে। ডাক্তারের টাকা ছাড়া কোনো ওষুধও দেয় না। পরে শিশুর দাম মারা গেছে। এটা এখন আর সরকারি হাসপাতাল নাই। টাকা ছাড়া নড়েন না কেউ। সরকারি হাসপাতালে এমন অভিযোগ নিত্যদিনের। হাসপাতালে সেবা নিতে হলে পড়তে হবে দালালের খপ্পরে, গুনতে হবে বাড়তি টাকা। আমার স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। অপারেশন করবো 80,000 টাকা, এত টাকা পাবো কই আমরা? অ্যাম্বুলেন্স, ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব রোগীর স্বজনরা। রোগী যখন মনে করেন 50টা ঢোকে তখন ট্রলিগুলো কই পাবো? আমি রোগীকে বাঁচাবো না এদের সাথে আমি দরদাম করবো অ্যাম্বুলেন্সওয়ালাদের সাথে? এ যেন গরিবের জন্য মরার উপর খাড়ার ঘা। এরপরও কিছুই করার নেই। নিয়তির নির্মমতায় বন্দী চিকিৎসা সেবা। 27 তারিখের মধ্যে 3টা ওটি ডাকছে আমাকে, দাঁড়া করে রাখি আমাকে ফাটাই দিচ্ছে। কামাগো ওটি হইব না, ওদের সুতে দেওয়ার শিলি করে লেছে। আর আমার যে ওষুধ, আমার যে সুই, তারা আলাদা করে ভাগাভাগি করতেছে, ওইটা আবার বাইরে তারা বিক্রি করে নেব। ভোগান্তির গল্প আছে আরো। দিনের পর দিন নানা অজুহাতে থমকে থাকে চিকিৎসা। দায়িত্বরতদের অবহেলা আর দুর্ব্যবহারও সইতে হয় নীরবে। উনি যে সমস্ত ব্যবহার করেছে, যান যার কাছে নালিশ করে, উনি এখানে প্রেসিডেন্ট হয়েছে, তো সে স্বীকার করে না কেন? আমি স্বীকার করব না। বস্তিস্ত উঠেছে আমরা খালি মোবাইল টিভি আমি বলছি ম্যাম বুকটা করে একটু দেখেন। হ্যাঁ বলতেছে যে না এখন না, তুমি যাও স্যার শেষ হোক। পরে শেষ হতে মারা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কমিশন বাণিজ্যের কারণে অনেক সময় পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে ব্যয় বহনের সামর্থ্য আছে কজনের? এজেন্সিতে যারা ডিউটিরত অবস্থা, এরা যারাই আসে ওনাদেরকে বলে মিশিং আজকে 15-20 দিন পর্যন্ত ওয়েস্টেজ অবস্থা আছে। কোনো ডাক্তার এবং নার্সে সুচিকিৎসা দিচ্ছে না। চিকিৎসা কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব ও দক্ষ জনবল সংকটকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি হয়নি। এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন টেকনোলজিস্ট দরকার, সেই অনুপাতে দক্ষ জনশক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তৈরি করা হয়নি। বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতকে দেয়া হয়নি গুরুত্ব। চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4%-ও কম। যদি শহরে চিকিৎসা সেবার এই অবস্থা হয়, তাহলে গ্রামের অবস্থা কেমন? দেশের স্বাস্থ্য খাত নিয়ে এই যে এত অভিযোগ, সবখানে অনিয়ম, হয়রানি, তারপরও কেন পাল্টাচ্ছে না এই চিত্র? কে দেবে এমন প্রশ্নের উত্তর? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে পান্তা ইলিশ এদেশের সংস্কৃতির অংশ নয়,
তখন যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন, যা আইনের লঙ্ঘন। দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া শুরু হয়েছে ঢাকায়, সারা দেশে খায় না, এটা আরোপিত সংস্কৃতি। এ সময় বরং শাক, পোড়া মরিচ ও ভর্তা খাওয়া ভালো। ইলিশ রক্ষায় আগামীকাল থেকে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হচ্ছে। এই সময়ে জাটকা ধরলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। হিসাবে দেখেছে আর কি, যে জাটকা সংরক্ষণ করলে যে ইলিশ বাড়বে, একদম ছোট হিসাব করলে যে 50% আরো বেড়ে যাবে। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা 1-এর শীর্ষে উঠল বাংলাদেশের পতাকা। সকালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী এই পর্বত শৃঙ্গে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। বিশ্বের পর্বতারোহীদের মধ্যে সাইলেন্ট কিলার নামে পরিচিত অন্নপূর্ণা 1, প্রকৃতির আশীর্বাদই যেখানে টিকে থাকার একমাত্র সম্বল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যেখানে মৃত্যুর হার মাত্র 3.2%, সেখানে অন্নপূর্ণার প্রতিকূল পরিবেশে পর্বতারোহীদের মৃত্যুর হার 27%। সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণার শীর্ষে পৌঁছান নেশায় পাহাড়ি ও পেশায় চিকিৎসক বাবর আলী, যেখানে তার গাইড হিসেবে ছিলেন পূর্বা অ্যাঙ্গেল শেরপা। এই অভিযানের আয়োজকরা জানান তিনি সোমবারই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখান থেকে 8 এপ্রিল নামতে পারেন বেস ক্যাম্পে। এর আগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং উচ্চতার দিকে চতুর্থ অবস্থানে থাকা লোৎসে পর্বত জয় করেন তিনি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের আগমনের আগেই ভারতের উত্তরাঞ্চলের 20টিরও বেশি শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে আরও অন্তত 3 দিন এই উচ্চ তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লির পাশাপাশি এই দাবদাহ ছড়িয়ে পড়বে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে। আবহাওয়া দফতর জানায়, দিল্লিতে বাতাসের গতিবেগ কমে যাওয়া এই গরম বাড়ার অন্যতম একটি কারণ। এছাড়া এপ্রিল মে ও জুনে উত্তরপ্রদেশে তাপমাত্রা চরমে উঠতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন তারা। অবশেষে কোচ ফুটবলার দ্বন্দ্ব নিরসন করতে পারল বাফুফে। পিটার বাটলারের অধীনেই কাল থেকে অনুশীলনে ফিরছেন বিদ্রোহী নারী খেলোয়াড়রা। বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গেল জানুয়ারিতে অনুশীলন বর্জন করেন 18 নারী ফুটবলার। সংবাদ সম্মেলনে অবসরের হুমকিও দেন সাবিনা, সানজিদা সহ দেশের প্রথম সারির খেলোয়াড়রা। ব্রিটিশ কোচের পদত্যাগের দাবি জানান তারা। যদিও বাটলারকে বরখাস্ত না করে সে সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করে বাফুফে, তবে নিজেদের দাবিতে অনড় ছিলেন বিদ্রোহী ফুটবলাররা। পরে বিদ্রোহ বর্জন করলেও সংযুক্ত আরব আমিরাত সফরে যাননি সাবিনারা। বিকল্প ফুটবলারদের নিয়েই ইউএই এর বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কয়েক দফা মিটিং ও তদন্ত কমিটি গঠনের পর অবশেষে সমস্যা সমাধানে সফল হলো ফেডারেশন। কাল বাটলারের অধীনেই অনুশীলনে ফিরবেন বিদ্রোহী 14 ফুটবলার। বাকি 4 জন ভুটানের ক্লাব পারো এফসিতে খেলে দেশে ফিরে যোগ দেবেন ক্যাম্পে। আইসিসির নিষেধাজ্ঞা শেষে আবারও 22 গজে ফিরলেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। 1.5 বছরের বেশি সময় নিষিদ্ধ থাকার পর ডিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেন তিনি। আবুধাবি টি10 লিগে দুর্নীতির দায়ে তাকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। ক্যারিয়ার জুড়ে মাঠের ক্রিকেট নিয়ে যত না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি মাঠের বাইরের ক্রিকেট নিয়ে আলোচিত এক নাম বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতি, এরপর আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। 2021-এ আবুধাবি টি10 লিগে খেলতে গিয়ে উপহার গ্রহণ করার তথ্য গোপন করায় শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট থেকেই দূরে থাকতে হয় এই টাইগার অলরাউন্ডারকে।
এবার মুক্ত হলেন নাসির। আইসিসির নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। প্রায় 2 বছর পর আবারও 22 গজে ফিরেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামেন নাসির। মাঠে নেমে বেশ স্বাচ্ছন্দ্যেই বোলিং করেন তিনি। পয়েন্ট টেবিলের 3-এ থাকা গাজী গ্রুপের বিপক্ষে 10 ওভার বোলিং করে 31 রান দিয়ে এদিন 1 উইকেট তুলে নেন এই টাইগার অলরাউন্ডার। 2021-এ আবুধাবি টি10 লিগে আইফোন গ্রহণের অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। এরপর শুরু হয় আইসিসির তদন্ত। 2024 সালের জানুয়ারিতে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মধ্যে 6 মাস ছিল স্থগিত। আইসিসির দুর্নীতি বিরোধী শৃঙ্খলা বিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সেই হিসেবে তিনি 7 এপ্রিল 2025 থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন। এর আগে 2023-এর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নামেন এই টাইগার অলরাউন্ডার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। 3 মাসের জন্য স্থগিত রাখার আহ্বান। মার্কিন পণ্য আমদানি বাড়াতে কাজ করার আহ্বান। এবং বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর। 900 কোটি টাকার তহবিল গঠন। 50 দেশের 550 বিনিয়োগকারীর অংশগ্রহণ। চট্টগ্রামে লগ্নিতে আগ্রহী কোরিয়ানরা। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।